মানে আমরা সাধারণত যখন ইতিহাসের কথা ভাবি তখন চোখের সামনে কি ভেসে ওঠে? ওই তো ধুলো পড়া কোনো জাদুঘর, একটা কাঁচের বাক্সের ভেতর রাখা মরচে পড়া তলোয়ার আর কিছু সাল তারিখ। একদম বোরিং একটা ব্যাপার মনে হয় অনেকের কাছেই। রাইট। বিষয়টা খুব স্থির আর প্রাণহীন মনে হতে পারে, কিন্তু ধরুন যদি ওই কাঁচের বাক্সটা আমরা ভেঙে ফেলি, যদি ইতিহাসকে একটা ছক্কাটা দাবার বোর্ডের মতো দেখা যায়, যেখানে ক্ষমতার লড়াই, বিশ্বাসঘাতকতা আর অবিশ্বাস্য সব রণকৌশলের খেলা চলছে, তাহলে কিন্তু দৃশ্যপটটা একেবারে বদলে যায়। ঠিক। এই ইতিহাসের এই যে চলমান রূপটা, এটাই আসলে সবচেয়ে আকর্ষণীয়। কারণ শুধু সাল আর নামের তালিকা মুখস্থ করলে তো আর পেছনের আসল গল্পটা জানা যায় না, তাই না? একদমই তাই। রাজবংশের উত্থান পতন তো আর ম্যাজিকের মতো শূন্য থেকে হয় না। এর পেছনে থাকে অর্থনীতি, ভৌগোলিক নিয়ন্ত্রণ আর মানুষের টিকে থাকার বা আধিপত্য বিস্তারের সেই চিরকালের রাজনৈতিক সমীকরণ। আর ঠিক এই কারণেই আমাদের আজকের এই গভীর বিশ্লেষণের লক্ষ্য হল প্রাচীন বাংলার সেই শ্বাসরোধকর রাজনৈতিক এবং সামাজিক রূপান্তরের গল্পটা তুলে আনা। এখানে আমরা শুধু রাজবংশগুলোর উত্থান পতনের তালিকাই দেখব না, বরং বোঝার চেষ্টা করব কিভাবে এই ক্ষমতার হাত বদলগুলো এই অঞ্চলের ধর্ম, শিল্প, সাহিত্য আর সমাজকে একেবারে শেকড় থেকে বদলে দিয়েছিল। এবং এই আলোচনাটা বর্তমান সময়ের প্রেক্ষাপটেও ভীষণ প্রাসঙ্গিক, কারণ আজ আমরা যে সমাজ কাঠামো বা সংস্কৃতির মধ্যে বাস করছি তার অনেক কিছুরই বীজ কিন্তু ওই প্রাচীন রাজবংশগুলোই বুনে দিয়ে গিয়েছিল। তাদের নেওয়া এক একটা সিদ্ধান্ত শত শত বছর ধরে মানুষের জীবনযাত্রাকে কিভাবে প্রভাবিত করেছে তার মেকানিজমটা বোঝাটা খুব জরুরি। তো শুরুটা বোধহয় একেবারে ভিত থেকেই হওয়া উচিত, মৌর্য সাম্রাজ্য। হ্যাঁ, চন্দ্রগুপ্ত মৌর্য এই সুবিশাল রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন তিনি, আর পাটলিপুত্র ছিল তাদের ক্ষমতার কেন্দ্র। কিন্তু এই সাম্রাজ্যের কথা বলতে গেলেই যে মানুষটির কথা সবার আগে মাথায় আসে, তিনি তো নিজে কোনো রাজা নন, তিনি হলেন চাণক্য। ঠিক ধরেছেন, সম্রাট অশোকের প্রধানমন্ত্রী। হ্যাঁ, একাধারে তুখোড় রাজনীতিবিদ এবং অর্থনীতিবিদ। চাণক্যের রাজনৈতিক দর্শন নিয়ে ঘাটাঘাটি করতে গিয়ে আমার বারবার মনে হচ্ছিল তিনি যেন বর্তমান সময়ের কোনো লেজেন্ডারি পলিটিক্যাল স্ট্র্যাটেজিস্ট বা কর্পোরেট মাস্টারমাইন্ড। দারুণ একটা তুলনা দিয়েছেন, তাই না? যিনি নিজে হয়তো সিংহাসনে বসেন না, কিন্তু পর্দার আড়াল থেকে পুরো সাম্রাজ্যের কলকাঠি নাড়েন। আসলে চাণক্যকে মাস্টারমাইন্ড বলার পেছনে খুব শক্ত লজিক আছে। একটা সাম্রাজ্য শুধু তলোয়ারের জোরে বেশি দিন টিকে থাকে না। চাণক্য তার ওই অর্থশাস্ত্র গ্রন্থে একদম পরিষ্কার দেখিয়েছিলেন যে ক্ষমতা ধরে রাখার জন্য সুদৃঢ় অর্থনীতি আর নিশ্ছিদ্র গোয়েন্দা ব্যবস্থা কতটা জরুরি। গোয়েন্দা ব্যবস্থা একদম স্পাই নেটওয়ার্ক। হ্যাঁ, বিশাল একটা নেটওয়ার্ক। তিনি গুপ্তচরদের এমন একটা সিস্টেম তৈরি করেছিলেন যারা সাধারণ ব্যবসায়ী বা সন্ন্যাসীর ছদ্মবেশে বাজারে বাজারে ঘুরে বেড়াত। মাই গড, আন্ডারকভার এজেন্ট আর কি। একেবারে তাই, এবং জনমতের খবর তারা সরাসরি রাজদরবারে পৌঁছে দিত। একই সাথে কর ব্যবস্থা বা ট্যাক্স সিস্টেমকে কিভাবে ঢেলে সাজানো যায় যাতে সাধারণ মানুষের উপর চাপ না পড়ে আবার রাজকোষও ভরে ওঠে, সেই ব্যালেন্সটাও তিনি করেছিলেন। অসাধারণ। চাণক্যের তৈরি করা এই শক্ত কাঠামোর উপর দাঁড়িয়েই কিন্তু পরবর্তীকালে সম্রাট অশোক পুরো ভারতবর্ষ শাসন করতে পেরেছিলেন। সম্রাট অশোকের শাসনকালটা তো ইতিহাসের আর একটা চমকপ্রদ অধ্যায়। অনেক সোর্সেই তাকে বৌদ্ধ ধর্মের কনস্ট্যান্টাইন বলা হয়ে থাকে। রোমান সম্রাট কনস্ট্যান্টাইন যেমন খ্রিস্টধর্মকে আইনি বৈধতা দিয়ে পুরো সাম্রাজ্যে ছড়িয়ে দিয়েছিলেন, অশোকের ভূমিকাও অনেকটা তেমনই ছিল। একদম ঠিক। কিন্তু আমার প্রশ্ন হল, অশোক কিভাবে এই বিশাল রাষ্ট্রযন্ত্রকে একটা ধর্মের প্রসারে ব্যবহার করেছিলেন? কলিঙ্গ যুদ্ধের সেই ভয়াবহ রক্তপাত দেখার পর অশোক যখন বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন, তখন তিনি শুধু যে নিজের ব্যক্তিগত বিশ্বাস বদলেছিলেন তা নয়, তিনি রাষ্ট্রের পুরো যোগাযোগ ব্যবস্থা বা ইনফ্রাস্ট্রাকচারকে এই কাজে লাগিয়েছিলেন। কনস্ট্যান্টাইনের সাথে মিলটা এখানেই। হ্যাঁ, অশোক রাজপথ নির্মাণ করেছিলেন, বিশ্রামাগার তৈরি করেছিলেন এবং সেই পথ ধরে বৌদ্ধ ভিক্ষুদের পুরো এশিয়া জুড়ে পাঠিয়েছিলেন। আর ওই যে পাথরে খোদাই করা বাণীগুলোর ব্যাপার ছিল। হ্যাঁ, তিনি পাহাড়ের গায়ে, রাস্তার মোড়ে, বিশাল পাথরের গায়ে অহিংসা এবং শান্তির বাণী খোদাই করে দিয়েছিলেন। এগুলো তো অনেকটা প্রাচীন যুগের বিলবোর্ডের মতো কাজ করত। রাইট, প্রাচীন বিলবোর্ড।
রাষ্ট্রযন্ত্রের এই প্রত্যক্ষ পৃষ্ঠপোষকতার কারণেই বৌদ্ধ ধর্ম একটা আঞ্চলিক দর্শন থেকে বিশ্বধর্মে রূপান্তরিত হতে পেরেছিল। দারুণ ব্যাপার। আচ্ছা, মৌর্য সাম্রাজ্যের বিস্তৃতি যে আমাদের এই বাংলা পর্যন্ত পৌঁছেছিল তার একটা বড় প্রমাণ তো মহাস্থানগড়ে পাওয়া যায়। সেখানে সম্রাট অশোকের আমলের একটি শিলালিপি আবিষ্কৃত হয়েছে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হল পাটলিপুত্র থেকে জারি করা একটা নির্দেশনামা পাথরে খোদাই করে এই বঙ্গে পাঠানো হয়েছিল। ঠিক, মহাস্থানগরের বা প্রাচীন পুণ্ড্রনগরের এই শিলালিপিটা শুধু যে মৌর্যদের বিস্তৃতির প্রমাণ তা নয়, এটা প্রাচীন বাংলার প্রশাসনিক কাঠামোর একটা অকাট্য দলিল। কিভাবে? মানে ওখানে কি লেখা ছিল? এই শিলালিপিতে মূলত একটা দুর্ভিক্ষের সময়ে কিভাবে রাজকীয় কোষাগার থেকে সাধারণ মানুষকে শস্য আর অর্থ ধার দেওয়া হবে তার নির্দেশ ছিল, এবং বলা হয়েছিল সুদিন ফিরলে যেন তারা সেটা ফেরত দেয়। ওয়াও! মানে একটা রিলিফ ফান্ডের মতো কাজ করত। একদম তাই। এটা প্রমাণ করে যে মৌর্য যুগে একটা সেন্ট্রালাইজড বা কেন্দ্রীয় সরকার ব্যবস্থা ছিল, যারা হাজার মাইল দূর থেকেও আঞ্চলিক দুর্যোগ মোকাবেলায় সরাসরি হস্তক্ষেপ করত। এই কঠোর কেন্দ্রীয় নিয়ন্ত্রণের যুগ পেরিয়ে ইতিহাস কিন্তু এরপর মোড় নেয় গুপ্ত যুগের দিকে, যাকে আমরা প্রাচীন ভারতের স্বর্ণযুগ বলে জানি। হ্যাঁ, প্রথম চন্দ্রগুপ্ত এই বংশের প্রতিষ্ঠাতা ছিলেন। কিন্তু এই স্বর্ণযুগ তকমাটা নিয়ে আমার একটু খটকা লাগে, কারণ এই বংশের অন্যতম শ্রেষ্ঠ শাসক সমুদ্রগুপ্তকে বলা হয় ভারতের নেপোলিয়ন। এখন একজন শাসককে নেপোলিয়নের সাথে তুলনা করা মানেই হল তার সামরিক অভিযানগুলো ছিল চরম আগ্রাসী। তো এই আগ্রাসনের যুগকে স্বর্ণযুগ বলা হচ্ছে কেন? এটা আসলে কাদের জন্য স্বর্ণযুগ ছিল? এই প্রশ্নটা খুবই যৌক্তিক। স্বর্ণযুগ বলতে সাধারণত বোঝানো হয় শিল্প, সাহিত্য আর অর্থনীতির চরম উৎকর্ষের একটা সময়কে। আচ্ছা। সমুদ্রগুপ্তের সামরিক আগ্রাসনের ফলে যেটা হয়েছিল, পুরো ভারতবর্ষের সম্পদ এসে জড়ো হয়েছিল পাটলিপুত্রে। এই বিপুল সম্পদের কারণে সমাজে একটা বিশাল এলিট বা অভিজাত শ্রেণী তৈরি হয়, যাদের আর কি বেঁচে থাকার জন্য মাঠে ঘাটে কাজ করতে হতো না। একদম। তাদের জীবনযাপনের জন্য কৃষিকাজ বা কায়িক শ্রমের প্রয়োজন ছিল না। এই অফুরন্ত অবসর আর সম্পদের কারণেই তারা ধ্রুপদী বা ক্লাসিক্যাল ভাস্কর্য, সংস্কৃত সাহিত্য এবং বিভিন্ন বুদ্ধিবৃত্তিক চর্চায় বিনিয়োগ করতে পেরেছিল। মানে সাধারণ কৃষকদের জীবন হয়তো খুব একটা বদলায়নি। না, খুব একটা বদলায়নি, কিন্তু এই অভিজাতদের পৃষ্ঠপোষকতার সংস্কৃতির যে বিকাশ ঘটেছিল, মূলত সে কারণেই ইতিহাসবিদরা একে স্বর্ণযুগ বলে থাকেন। এই বুদ্ধিবৃত্তিক চর্চার একটা বড় উদাহরণ হল চতুরঙ্গ বা দাবা খেলার উদ্ভব, যা ঠিকই গুপ্তযুগেই হয়েছিল। একদিকে সামরিক আগ্রাসন দিয়ে সাম্রাজ্য বিস্তার, অন্যদিকে দাবার মতো একটা খেলা তৈরি করা। এই খেলাটার মেকানিজম দেখলে কিন্তু অবাক হতে হয়। হ্যাঁ, এটা তো আসলে যুদ্ধক্ষেত্রেরই একটা মাইক্রোভার্সন। রাইট। গুপ্ত সেনাবাহিনীর হাতি, ঘোড়া, রথ আর পদাতিক বাহিনীকেই যেন একটা ছোট্ট ছক্কা কাটা বোর্ডের ওপর নিয়ে আসা হয়েছে। দাবা খেলাটা সেই সময়কার সাম্রাজ্যবাদী মানসিকতারই একটা সরাসরি প্রতিফলন। মানে যুদ্ধ তখন ড্রয়িং রুমে চলে এসেছে। ঠিক তাই। যখন একটা সমাজ সামরিক শক্তিতে চরম শিখরে পৌঁছায়, তখন যুদ্ধ বা রণকৌশল শুধু আর মাঠে সীমাবদ্ধ থাকে না, সেটা অভিজাতদের ড্রয়িং রুমের বুদ্ধিবৃত্তিক বিলাসিতায় পরিণত হয়। সৈন্য পরিচালনা আর প্রতিপক্ষকে কৌশলগতভাবে পরাজিত করার যে মানসিকতা গুপ্ত রাজারা লালন করতেন, চতুরঙ্গ হল তারই একটা বুদ্ধিবৃত্তিক সিমুলেশন। বুঝতে পেরেছি। গুপ্ত সাম্রাজ্যের এই স্থিতিশীলতার যুগে দ্বিতীয় চন্দ্রগুপ্ত বা বিক্রমাদিত্যও রাজত্ব করেছেন, কিন্তু কালের নিয়মে এই সুবিশাল গুপ্ত সাম্রাজ্য দুর্বল হতে শুরু করে। হ্যাঁ, কোনো সাম্রাজ্যই তো চিরকাল টেকে না। আর ঠিক সেই সুযোগেই বাংলার ইতিহাসে প্রথমবারের মতো একজন সম্পূর্ণ স্বাধীন রাজার উদ্ভব হয়, শশাঙ্ক। তিনি অবিভক্ত বাংলার প্রথম স্বাধীন রাজা হিসেবে গৌড় রাজ্য প্রতিষ্ঠা করেন। তার রাজধানী ছিল কর্ণসুবর্ণ। শশাঙ্কের উপাধি ছিল মহাসামন্ত। আচ্ছা, এই সামন্ত প্রভু থেকে সরাসরি স্বাধীন রাজা হয়ে ওঠার মেকানিজমটা আসলে কেমন ছিল? মহাসামন্ত বলতে মূলত বোঝায় একজন শক্তিশালী আঞ্চলিক শাসককে, যিনি নামমাত্র কেন্দ্রীয় ক্ষমতার ধরুন গুপ্তদের অধীনে থাকেন, কিন্তু নিজ এলাকায় তার প্রবল প্রভাব থাকে। আচ্ছা, মানে কেন্দ্রের শুধু নামটাই থাকে? হ্যাঁ। তো গুপ্ত সাম্রাজ্য যখন ভেতর থেকে দুর্বল হয়ে পড়ল, শশাঙ্ক বুঝতে পেরেছিলেন যে নামমাত্র কর দিয়ে পাটলিপুত্রের অধীনে থাকার আর কোনো বাস্তব কারণ নেই। তখন তিনি স্বাধীন হয়ে গেলেন। তিনি শুধু নিজেকে স্বাধীন ঘোষণাই করলেন না, বরং
পুন্ড্র, বঙ্গ এবং গৌড়ের মতো বাংলার বিচ্ছিন্ন জনপদগুলোকে একত্রিত করে একটা স্বতন্ত্র রাজনৈতিক সত্তা তৈরি করলেন। এটাই প্রথমবার যখন বাংলা বাইরের কোনো শক্তির গর্দরাজ্য না থেকে নিজের রাজনৈতিক পরিচয় দাঁড় করায়। শশাঙ্কের এই উত্থান যতখানি রোমাঞ্চকর, তার মৃত্যুর পরের অধ্যায়টা কিন্তু ততটাই ভয়ঙ্কর। হ্যাঁ, বাংলার ইতিহাসের অন্যতম অন্ধকার অধ্যায়। সপ্তম থেকে অষ্টম শতাব্দীর মাঝামাঝি প্রায় ১০০ বছরেরও বেশি সময় ধরে বাংলায় যে চরম অরাজকতা চলেছিল তাকে বলা হয় মাৎসন্যায়। এই সময়টাকে যদি আধুনিক কর্পোরেট দুনিয়ার সাথে মেলানো যায়, তবে এটা অনেকটা কোনো নিয়ন্ত্রণহীন শেয়ার বাজারের কর্পোরেট হস্টাইল টেকওভারের মতো। চমৎকার একটা উদাহরণ। বড় কোম্পানিগুলো যেমন কোনো নিয়মের তোয়াক্কা না করে ছোটগুলোকে গ্রাস করে নেয়, ঠিক তেমনি সমাজের শক্তিশালীরা দুর্বলদের ওপর ঝাঁপিয়ে পড়েছিল। কিন্তু আমার কথা হলো, একটা সমাজ কিভাবে এত দ্রুত ভেঙে পড়তে পারে? এর পেছনের আর্থসামাজিক কারণ কি ছিল? সমাজ ভেঙে পড়ার মূল কারণ ছিল ক্ষমতার শূন্যতা আর বিকেন্দ্রীকরণ। মানে শশাঙ্কের মৃত্যুর পর কেউ হাল ধরার ছিল না। ঠিক তাই। দাপুটে নেতার মৃত্যুর পর যখন কেউ হাল ধরার রইল না, তখন স্থানীয় জমিদার, সেনাপতি আর ধনী ব্যবসায়ীরা নিজেরাই নিজেদের এলাকার রাজা বনে গেল। এর ফলে যেটা হলো, বাণিজ্যের রাস্তাগুলো অনিরাপদ হয়ে পড়ল। সবাই যার যার মতো কর আদায়ে শুরু করল। হ্যাঁ, কোনো কেন্দ্রীয় প্রশাসন না থাকায় জায়গায় জায়গায় জোরপূর্বক কর আদায় শুরু হলো। কৃষকরা তাদের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য পাচ্ছিল না, কারণ স্থানীয় পেশিশক্তিসম্পন্ন ব্যক্তিরা জোর করে শস্য লুট করত। খুব ভয়ঙ্কর অবস্থা তো। অর্থনৈতিক এই পঙ্গুত্বের কারণেই সাধারণ মানুষের জীবন আক্ষরিক অর্থেই ওই মাৎস্যন্যায় বা বড় মাছের ছোট মাছকে খেয়ে ফেলার নিয়মে পরিণত হয়েছিল। আইন, বিচার বা নিরাপত্তা বলতে কিছুই অবশিষ্ট ছিল না। ঠিক এই অন্ধকারের শেষ প্রান্তেই বাংলার ইতিহাসের অন্যতম বড় বাক পরিবর্তনটা ঘটে। শতবর্ষের এই অরাজকতা থেকে মুক্তি পাওয়ার পর পাল বংশের সূচনা হয়, যার প্রতিষ্ঠাতা ছিলেন গোপাল। এবং সবচেয়ে বিস্ময়কর ব্যাপার হল, চরম বিশৃঙ্খলার পর একটা রাজবংশ টানা ৪০০ বছর শাসন করেছিল। এটা ইতিহাসের একটা বিশাল সারপ্রাইজ। তাই তো, গোপাল তো আর আকাশ থেকে উড়ে এসে জুড়ে বসেননি। এই যে বলা হয় তাকে নির্বাচিত করা হয়েছিল, এর পেছনের সমীকরণটা কি ছিল? গোপালের উত্থানটা প্রাচীন বাংলার একটা দারুণ রাজনৈতিক আপোষ বা কম্প্রোমাইজ ছিল। শতবর্ষ ধরে মারামারি করে স্থানীয় সামন্ত আর জমিদাররা বুঝতে পেরেছিল যে এভাবে চলতে থাকলে বাণিজ্য আর কৃষি পুরোপুরি ধ্বংস হয়ে যাবে। মানে দিন শেষে তাদের নিজেদেরই ক্ষতি হবে। একদম। তাই তারা নিজেদের দ্বন্দ্ব থামিয়ে এমন একজনকে ক্ষমতায় বসানোর সিদ্ধান্ত নেয় যিনি সবার কাছে গ্রহণযোগ্য। এই জনসমর্থন আর এলিটদের ঐক্যমত্যের কারণেই পাল বংশের ভিত্তি এতটা শক্ত ছিল। তারা সামরিক শক্তির চেয়েও বেশি জোর দিয়েছিল কূটনীতি এবং সমন্বয়ের উপর। পাল বংশের শ্রেষ্ঠ শাসক ধর্মপাল বা বিক্রমশীল এই সমন্বয়ের উপর ভর করেই সাম্রাজ্যকে এক অনন্য উচ্চতায় নিয়ে যান। পালরা তো বৌদ্ধ ধর্মের অনুসারী ছিলেন, তাদের আদিবাসস্থান ছিল বরেন্দ্র অঞ্চল। হ্যাঁ, আর এই বংশের স্থিতিশীল অর্থনীতির সবচেয়ে বড় প্রমাণ হল ধর্মপালের নির্মাণ করা সোমপুর মহাবিহার, যা বর্তমান বাংলাদেশের নওগাঁর পাহাড়পুরে অবস্থিত। এত বিশাল একটা স্থাপত্য নির্মাণ করা, সেটাকে বছরের পর বছর রক্ষণাবেক্ষণ করা, এর পেছনে ইকোনমিক মেকানিজমটা কেমন ছিল? দেখুন, সোমপুর মহাবিহার শুধু একটা ধর্মীয় উপাসনালয় ছিল না, এটা ছিল প্রাচীন এশিয়ার একটা বিশাল আবাসিক বিশ্ববিদ্যালয়। এই ধরনের একটা মেগা প্রজেক্ট চালাতে বিপুল সম্পদের প্রয়োজন। সেই ফান্ডিংটা আসত কোত্থেকে? পাল রাজারা এই অর্থের যোগান দিতেন মূলত কৃষিজ উদ্বৃত্ত এবং সামুদ্রিক বাণিজ্য থেকে। তাদের আমলে দক্ষিণ পূর্ব এশিয়ার সাথে বাংলার একটা দারুণ বাণিজ্যিক সম্পর্ক তৈরি হয়েছিল। মানে ইন্টারন্যাশনাল ট্রেড। হ্যাঁ, তাম্রলিপ্তের মতো বন্দরগুলো ব্যবহার করে এই অঞ্চলের বস্ত্র এবং অন্যান্য পণ্য বিদেশে যেত, যার লভ্যাংশ সরাসরি এই ধরনের বিশাল জ্ঞানচর্চা কেন্দ্রগুলোতে বিনিয়োগ করা হতো। জ্ঞানচর্চার এই আলাপেই পালযুগের আরেকটা যুগান্তকারী উদ্ভাবনের কথা চলে আসে, তালপাতার পুঁথিচিত্র। ওহ, এটা এক অসাধারণ জিনিস। পাহাড়পুরের মতো বিশাল ইটের ইমারত হয়তো এক জায়গায় স্থির, কিন্তু পালরা জ্ঞান ও শিল্পকে পোর্টেবল বা বহনযোগ্য করে তুলেছিল এই তালপাতার পুঁথিচিত্রের মাধ্যমে। এটাকে তো প্রাচীন যুগের ইলাস্ট্রেটেড বই বা পোর্টেবল ভিজুয়াল মিডিয়া বলা যেতে পারে। চমৎকার একটা বিশ্লেষণ।
শিল্পের এই রূপান্তরটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আগে ভাস্কর্য বা শিল্পকর্ম আটকে থাকত মন্দির বা বিহারের দেয়ালে। সাধারণ মানুষের তো সেখানে সব সময় যাওয়ার সুযোগ থাকত না। রাইট, সেটা একটা নির্দিষ্ট জায়গায় ফিক্সড থাকতো। হ্যাঁ, কিন্তু তালপাতার পুঁথিতে যখন বুদ্ধ দর্শন আর শিল্প আঁকা শুরু হলো, তখন সেটা পণ্ডিত এবং ভিক্ষুদের ব্যাগে চড়ে দূর দূরান্তে পৌঁছে যেতে লাগল। নেপাল, তিব্বত থেকে শুরু করে দক্ষিণ পূর্ব এশিয়া পর্যন্ত পাল যুগের এই শিল্পরীতি ছড়িয়ে পড়েছিল। 400 বছরের স্থিতিশীল শাসন না থাকলে শিল্পের এমন নিরবচ্ছিন্ন বিকাশ হয়তো কখনই সম্ভব হতো না। একদমই না। কিন্তু ইতিহাসে দাবার বোর্ডে তো কোনো রাজবংশই চিরকাল টিকে থাকে না। পাল বংশের শেষ শাসক মদন পালের পর বাংলার শাসন ক্ষমতা চলে যায় সেন রাজবংশের হাতে। সামন্ত সেন বা হেমন্ত সেন ছিলেন এই বংশের প্রতিষ্ঠাতা এবং শ্রেষ্ঠ শাসক ছিলেন বিজয় সেন। হ্যাঁ, এখানে এসে বাংলার ইতিহাসে আর একটা বড় শিফট হয়। ঠিক, পালদের দীর্ঘ 400 বছরের বৌদ্ধ শাসনের পর হিন্দু ধর্মানুসারী সেন রাজাদের এই ক্ষমতা দখল বাংলার সমাজ এবং রাজনীতিতে এক বিশাল রূপান্তর ঘটিয়েছিল। এবং এই রূপান্তরটা শুধু রাজপ্রাসাদেই সীমাবদ্ধ ছিল না, এটা বাংলার প্রতিটি ঘরের ভেতরে ঢুকে গিয়েছিল। পাল যুগে যে বৌদ্ধ দর্শনের প্রসার ঘটেছিল, সেন যুগে তা ক্রমশ সংকুচিত হতে থাকে এবং ব্রাহ্মণ্যবাদ বা হিন্দু ধর্মের পুনরুত্থান ঘটে। তারা তো মূলত বাইরে থেকে এসেছিলেন, তাই না? হ্যাঁ, সেন রাজারা মূলত বাইরের অঞ্চল থেকে বাংলা এসেছিলেন, তাই নিজেদের ক্ষমতা সুসংহত করতে আর সমাজে নিজেদের অনুগত একটা শক্তিশালী শ্রেণী তৈরি করতে তারা ধর্ম এবং সমাজ সংস্কারে হাত দেন। আর এর সবচেয়ে বড় হাতিয়ার ছিল কৌলিন্য প্রথা। বলাজ সেনের চালু করা এই কৌলিন্য প্রথা তো বাংলার সমাজ কাঠামোকে একেবারে উল্টে পাল্টে দিয়েছিল। এর মাধ্যমে সমাজে একটা কঠোর শ্রেণী বিভাগ তৈরি করা হয়েছিল। কিন্তু এই প্রথাটা আসলে কিভাবে কাজ করত? এটা কিভাবে সামাজিক বৈষম্যকে প্রাতিষ্ঠানিক রূপ দিল? কৌলিন্য প্রথা ছিল মূলত জন্ম, বংশমর্যাদা আর আচার আচরণের ভিত্তিতে সমাজের নির্দিষ্ট কিছু পরিবারকে কুলীন হিসেবে সর্বোচ্চ মর্যাদা দেওয়ার একটা মেকানিজম। এর সবচেয়ে ভয়ঙ্কর প্রভাবটা পড়েছিল বিবাহ প্রথার ওপর। নিয়ম করা হয়েছিল যে কুলীন ঘরের মেয়ে কেবল কুলীন ছেলের সাথেই বিয়ে দেওয়া যাবে। তার মানে পাত্র খুঁজে পাওয়াটা খুব কঠিন হয়ে গেল। ঠিক তাই। এর ফলে কুলীন পাত্রের চরম সংকট দেখা দেয় এবং একজন কুলীন পুরুষ অর্থের বিনিময়ে বহু বিবাহ শুরু করে। সমাজে সম্পদের কুক্ষিগতকরণ আর শ্রেণী বৈষম্য এমন একটা জায়গায় পৌঁছায় যে সাধারণ মানুষের মধ্যে প্রবল হতাশা আর ক্ষোভের সৃষ্টি হয়। সমাজ সংস্কারক হওয়ার পাশাপাশি বল্লাল সেন কিন্তু নিজে একজন পণ্ডিত ব্যক্তিও ছিলেন। তিনি দানসাগর এবং অদ্ভুত সাগর নামে দুটি বড় গ্রন্থ রচনা করেন। তবে এখানে একটা দারুণ ব্যাপার আছে। অদ্ভুত সাগর বইটি তিনি শেষ করে যেতে পারেননি। হ্যাঁ, তার ছেলে সেটা শেষ করেছিলেন। লক্ষ্মণ সেন বা কেশব সেন। এই ব্যাপারটা আমাকে আধুনিক যুগের কোনো ওপেন সোর্স প্রজেক্টের কথা মনে করিয়ে দেয়, যেখানে একজন একটা কাজ শুরু করে রেখে যায় আর পরের প্রজন্ম এসে সেই কোডের ওপর ভিত্তি করে কাজটা পূর্ণতা দেয়। রাজাদের সরাসরি সাহিত্য চর্চায় যুক্ত থাকার এই বিষয়টা সেনযুগের একটা বড় বৈশিষ্ট্য। তারা পণ্ডিতদের পৃষ্ঠপোষকতা করতেন, সংস্কৃত সাহিত্যের চর্চা বাড়াতেন। এই সময় আসলে সংস্কৃত ভাষা অভিজাত শ্রেণীর ভাষা হিসেবে সবচেয়ে বেশি কদর পায়। সাহিত্যের কথা যখন উঠলই, তখন মহাকাব্য রামায়ণের কথা বাদ দেওয়া যায় না। মূল রামায়ণ যিনি সংস্কৃত ভাষায় লিখেছিলেন, সেই বাল্মীকির নামের উৎপত্তির গল্পটা কিন্তু বেশ প্রতীকী। হ্যাঁ, উই পোকার ঢিবির গল্পটা। কথিত আছে তিনি এত দীর্ঘ সময় ধরে ধ্যানে মগ্ন ছিলেন যে তার শরীরের চারপাশে উই পোকার ঢিবি বা বল্মিক তৈরি হয়েছিল, আর সেই থেকেই তার নাম বাল্মীকি। এই উই পোকার ঢিবির গল্পটার রূপক হলেও এটা প্রাচীন যুগে জ্ঞান অর্জনের জন্য মানুষের চরম সাধনা আর একাগ্রতাকেই নির্দেশ করে। তবে রামায়ণ কেবল সংস্কৃত ভাষায় সীমাবদ্ধ থাকলে তা কখনোই সাধারণ মানুষের কাছে পৌঁছাতে পারত না। আর ঠিক এখানে বাংলার সাহিত্যের সবচেয়ে বড় বিপ্লবটা ঘটে। কৃত্তিবাস ওঝা প্রথমবারের মতো রামায়ণের বাংলা অনুবাদ করেন। সংস্কৃত ভাষার একটা ধ্রুপদী মহাকাব্য, যা কেবল ব্রাহ্মণ আর অভিজাতদের একচেটিয়া দখলে ছিল, সেটা হঠাৎ করে সাধারণ মানুষের মুখের ভাষায় রূপান্তরিত হল। এই যে নলেজ ডেমোক্রেটাইজেশনের ব্যাপারটা, এর মেকানিজমটা কেমন ছিল? কৃত্তিবাস ওঝা শুধু আক্ষরিক অনুবাদই করেননি, তিনি রামায়ণের চরিত্রগুলোকে বাংলার নিজস্ব রূপ, আচার আচরণ আর আবেগের সাথে মিশিয়ে দিয়েছিলেন। মানে রাম আর সীতা যেন বাংলারই মানুষ হয়ে গেল। একদম,
রাম আর সীতা যেন বাংলারই ঘরের ছেলে মেয়ে হয়ে উঠেছিল। যখন রাজনৈতিক অস্থিরতা চলছিল তখন সাধারণ মানুষ এই দেশজ রামায়ণের মধ্যেই নিজেদের নৈতিক আশ্রয় খুঁজে পেয়েছিল। সংস্কৃতের কঠিন দেয়াল ভেঙে সাহিত্য যখন প্রাকৃত বা স্থানীয় ভাষায় প্রবেশ করে তখন তা সরাসরি মানুষের মনোজগতে প্রভাব ফেলে। সমাজ ও সাহিত্যের এই রূপান্তরের মাঝেই আর একজন বিস্ময়কর ব্যক্তিত্বের কথা জানা যায়, চন্দ্রাবতী। তিনি ছিলেন বাংলার প্রথম মহিলা কবি। কৌলিন্য প্রথায় জর্জরিত, কঠোর রক্ষণশীল আর পুরুষতান্ত্রিক একটা সমাজে একজন নারীর কলম তুলে নেওয়া এবং নিজের পরিচয়ে মহাকাব্য রচনা করা, এটা তো সেই সময় সমাজ কাঠামোর একটা বিশাল কাঁচের দেয়াল বা গ্লাস সিলিং ভাঙার মতো ঘটনা। নিঃসন্দেহে চন্দ্রাবতীর লেখা শুধু সাহিত্য নয়, এটা হলো নিম্নবর্গ এবং নারীর দৃষ্টিকোণ থেকে দেখা ইতিহাস। ইতিহাস সবসময় রাজাদের আর বিজয়ীদের চোখ দিয়ে লেখা হয়। যারা জিতে যায় তারাই ইতিহাস লেখে। কিন্তু চন্দ্রাবতীর লেখনীতে আমরা সীতার কষ্ট, সমাজের বঞ্চনা এবং তৃণমূল পর্যায়ের মানুষের দৃষ্টিভঙ্গিটা পাই। চরম পুরুষতান্ত্রিক যুগে একজন নারীর এই আত্মপ্রকাশ প্রমাণ করে যে সমাজের ওপর মহলে যাই ঘটুক না কেন, ভেতরে ভেতরে একটা বুদ্ধিবৃত্তিক প্রতিরোধ সবসময় তৈরি হচ্ছিল। অসাধারণ। তাহলে পুরো আলোচনাটা একটু পেছনের দিকে ফিরে দেখা যাক। আমরা শুরু করেছিলাম চন্দ্রগুপ্ত আর অশোকের বিশাল সাম্রাজ্য দিয়ে, যেখানে চাণক্যের মতো মানুষেরা অর্থনীতির সুতো নাড়ছিলেন। হ্যাঁ, আর অশোক বুদ্ধ ধর্মকে ছড়িয়ে দিলেন। এরপর গুপ্তযুগের সম্পদের প্রাচুর্যের কারণে দাবা বা চতুরঙ্গ আর ধ্রুপদী শিল্পের বিকাশ ঘটল। শশাঙ্কের হাত ধরে বাংলা প্রথম স্বাধীনতার স্বাদ পেল। কিন্তু তারপরই ১০০ বছরের ভয়াবহ মাৎসন্যায়ের অন্ধকারে ডুবে গেল। আর সেই অন্ধকার থেকেই পাল বংশের উত্থান। রাইট, যারা ৪০০ বছর ধরে সোমপুর বিহারের মতো স্থাপত্য আর তালপাতার পুঁথির মধ্যে দিয়ে বৌদ্ধ সংস্কৃতির এক নতুন ধারা তৈরি করল। আর সবশেষে এলো সেন রাজবংশ, যাদের শাসনকালে কৌলিন্য প্রথার সামাজিক বিভাজন এবং কৃত্তিবাস ওঝা ও চন্দ্রাবতীর হাত ধরে বাংলা সাহিত্যের এক নতুন রূপান্তর ঘটল। রাজনৈতিক ক্ষমতা, অর্থনীতি আর সাংস্কৃতিক পরিবর্তনের কি দারুণ একটা বুনন এই পুরো সময়কালটা জুড়ে, তাই না? একটা সাম্রাজ্যের পতন মানেই সবকিছুর শেষ নয়, বরং নতুন কোনো সামাজিক বা সাংস্কৃতিক কাঠামোর শুরু। ঠিক। তবে এই পুরো যাত্রার শেষে একটা বিষয় সত্যিই ভাববার মতো। আমরা সাধারণত রাজবংশের বিশাল বিশাল কীর্তি বা স্থাপত্য দিয়ে তাদের বিচার করি। হ্যাঁ, ওই যে পাহাড়পুরের মতো ইমারত। পালরা ৪০০ বছর রাজত্ব করে পাহাড়পুরে ইটের তৈরি বিশাল সোমপুর মহাবিহার বানিয়েছিল, যা কালের গর্ভে একসময় ধ্বংসস্তূপে পরিণত হয়। কিন্তু অন্যদিকে সেন যুগে শুরু হওয়া কৌলিন্য প্রথার মতো অদৃশ্য সামাজিক নিয়ম অথবা কৃত্তিবাস ওঝার অনুবাদ করা রামায়ণের সেই সাধারণ শব্দগুলো শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষের মনোজগতে টিকে ছিল। তাহলে কি শেষ পর্যন্ত ইট পাথরের তৈরি বিশাল সাম্রাজ্যের চেয়ে মানুষের মুখের ভাষা আর সমাজকে বেঁধে রাখা অদৃশ্য নিয়মগুলোর ক্ষমতাই বেশি? ইতিহাসে মাৎসন্যায়ের মতো চরম অরাজকতার সময়গুলো কি সত্যিই মানব সভ্যতার জন্য এক অনিবার্য চক্র? হয়তো সেই ভয়ঙ্কর বিশৃঙ্খলার অন্ধকার না থাকলে সমাজ কখনো উপলব্ধিই করতে পারত না পালদের মতো একটি ৪০০ বছরের স্থিতিশীল শাসনের প্রকৃত মূল্য কতটা। ইতিহাসের দাবার বোর্ডে আসল বিজয়ী কে, রাজনীতি নাকি সমাজ ও সাহিত্য? এই প্রশ্নের উত্তর খোঁজার দায়িত্বটা এবার শ্রোতাদের ভাবনার জন্য রেখে দেওয়া হলো। অতীত থেকে শেকড়ের সন্ধান করার এই যাত্রা চলতেই থাকবে। সবাই ভালো থাকবেন।